আসসালামু আলাইকুম। আজকে যা বিষয় থাকছে সেগুলি হলো গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ইইউ কূটনৈতিক বার্তা, গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ন্যাটো রাশিয়া সরাসরি একটা সংঘাতের আশঙ্কা, ইরানের নতুন স্যাটেলাইটের প্রথম ছবি, ৫ দিনে বদলে যাওয়া ইয়েমেনের মানচিত্র, সৌদি এবং আমিরাতের মধ্যে যে সংঘর্ষ হলো তার ফলে ইয়েমেন সমর্থিত এসটিসির বাহিনীর পতন। এছাড়া আরও থাকছে চীন, অস্ট্রেলিয়া, লেবানন এবং ইউএইর খবর। এছাড়া ইউরোপে যে ইসলাম বিদ্বেষ ছড়িয়ে পড়েছে তাতে সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নের অভিযোগ রয়েছে সে বিষয়টি, এবং সবশেষে ইরানের কিছু খবর রয়েছে। আপনারা গোটা ভিডিওটা দেখবেন আশা করছি, এবং না টেনে। তো তাহলে শুরু করা যাক। ফাইন্যান্সিয়াল টাইমসকে এক সিনিয়র ইইউ কূটনীতিক গ্রিনল্যান্ড প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্রের এটা দখল বা সংযুক্ত করার দরকার নেই, তারা যা চাইবে তা পেতে পারে। তবে গ্রিনল্যান্ড বিতর্ক থেকে রাশিয়ার সাথে সরাসরি সংঘাতের আশঙ্কা একটা সৃষ্টি হয়েছে। গ্রিনল্যান্ড দখল সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত বক্তব্য, পূর্বে ন্যাটো সম্প্রসারণের বিরুদ্ধে ইউরোপীয় কিছু সদস্যের বিরোধিতা, ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে মতবিরোধ এবং সরাসরি সংঘাতের ঝুঁকি সম্পর্কে রাশিয়ার সতর্কতা ন্যাটোর সাম্প্রতিক উন্নয়নের একটি জটিল চিত্র তুলে ধরেছে। এদিকে জাতিসংঘের সংস্থাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার তিনি এ ঘোষণা দিয়ে বলেন, এসব সংস্থা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিপরীতে কাজ করে। এখন আপনারা একটি ভিডিও দেখতে পাচ্ছেন, একটি মার্চ হচ্ছে, লং মার্চ টাইপের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের যে ঘটনা ঘটে গেল সেটিকে কেন্দ্র করে সবচেয়ে বড় মার্কিন বিরোধী লং মার্চ হয়। তো একটু দেখুন কত মানুষ রাস্তায় নেমে এসেছে। এরই মধ্যে রাশিয়ার তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছেন ট্রাম্প। মার্কিন সেনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিলের অনুমোদন দেয়া হয়েছে। এই বিলটি গ্রাহাম দীর্ঘ কয়েক মাস ধরে একাধিক সিনেটরের সাথে কাজ করে প্রস্তুত করেছেন। গ্রাহাম বলেন, এই বিলের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প এমন দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন যারা কম দামে রাশিয়ার তেল কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ যন্ত্রকে অর্থ যোগাচ্ছে। বিলে প্রেসিডেন্টকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে যাতে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর উপর চাপ সৃষ্টি করা যায় যেন তারা রাশিয়ার সস্তা তেল কেনা বন্ধ করতে বাধ্য হয়। সিনেটর গ্রাহাম আশা প্রকাশ করেন, এই বিলটি খুব শিগগিরই শক্তিশালী সমর্থনে পাশ হবে, সম্ভবত আগামী সপ্তাহের শুরুতেই ভোট অনুষ্ঠিত হতে পারে। এবারে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। মাত্র ৫ দিনের ব্যবধানে ইয়েমেনের মানচিত্রে নাটকীয় পরিবর্তন ঘটে। সৌদি আরব এবং আমিরাতের মধ্যে যে সংঘর্ষ হচ্ছিল তার ফলে। তো ২রা জানুয়ারি দেখা যায়, একটি ম্যাপ দেখছেন আপনারা, হলুদ এলাকাগুলো আমিরাতপন্থীদের দখলে চলে যায় আর সবুজ এলাকাগুলো তখনও সৌদির দখলে থাকে। তবে এর পরবর্তীতে ৭ই জানুয়ারি আরেকটি ম্যাপে দেখা যায় যে আমিরাতপন্থীরা সব জায়গা ছেড়ে চলে গেছে এবং সবুজ এলাকা পুরোটাই সৌদিপন্থীদের অধীনে চলে যায়। তো ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এসটিসি বাহিনীর পতন হয়। আর তারপরে ইয়েমেনের বন্দরনগরী এডেন তখন সৌদি আরব সমর্থিত বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি বাহিনী কার্যত ভেঙে পড়েছে বলে জানা যায়। এদিকে সাউদার্ন জার্নস ব্রিগেডস এর নেতা এবং এসটিসির ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ রহমান আবু জারা আল মাহরামি নিজের অবস্থান বদলে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রতি আনুগত্য ঘোষণা করেন। আল মাহরামি নিয়ন্ত্রণাধীন জার্নস ব্রিগেডসের এডেন প্রেসিডেন্সিয়াল প্যালেস দখলে নেয়। এর ফলে শহরটিতে এসটিসির সামরিক ও রাজনৈতিক উপস্থিতি প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। উল্লেখ্য, মাত্র ১ সপ্তাহ আগেই এসটিসি দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু সাম্প্রতিক এই ঘটনা প্রবাহের পর সংস্থাটি আর কার্যকর কোনো কাঠামো হিসেবে বিদ্যমান নেই। এবার আরেকটি খবর শুনুন, যেটি হলো ইসলাম বিদ্বেষ ছড়াতে অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত। এই বিষয়ে একটি গোপন নথি ফাঁস হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের জারি করা একটি নথি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ইউরোপ জুড়ে গোপন ভুয়া তথ্য ও মানহানিমূলক অভিযান চালানোর জন্য একটি সুইস কোম্পানিকে অর্থ দিয়েছে। তদন্তে বলা হয়েছে, এই অভিযান চালানো হয়েছে 18টি ইউরোপীয় দেশে, যার লক্ষ্য ছিল ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার, মসজিদ ও ইসলামী সংগঠন, সাংবাদিক
সাংবাদিক, রাজনীতিবিদদের বিরুদ্ধে মানহানি। অভিযোগপত্রগুলির মূল কথা হলো একটি পুরো ধর্মকে কলঙ্কিত করা, মুসলমানদের ইউরোপের ভেতরে অভ্যন্তরীণ শত্রু হিসেবে উপস্থাপন করা, সিভিল সোসাইটি ধ্বংস করা, ইউরোপ জুড়ে মসজিদ বন্ধে বাধ্য করা, ইউরোপীয় মুসলমানদের ভাবমূর্তি ইচ্ছাকৃতভাবে বিকৃত করা। মানে নথিটি দাবি করছে আরব আমিরাত পরিকল্পিতভাবে মিথ্যা খবর, ভুয়া নেটওয়ার্ক ও সাজানো রিপোর্ট ব্যবহার করে ইউরোপে ইসলাম ভীতি ছড়িয়েছে এবং মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা উস্কে দিয়েছে। এদিকে আল জাজিরা আজকে জানায়, ইয়েমেন থেকে সোমালিল্যান্ড পালিয়ে যান এসটিসি নেতা। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি বাহিনীর নেতা আয়দারুস আল জুবাইদি ইয়েমেনের এডেন শহর থেকে নৌকা করে পালিয়ে সোমালিল্যান্ড যান। এরপর IL-76 টিটি বিমানে চড়ে মোগাদিসু, সোমালিয়া যান। আরব আমিরাত কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত এই বিমান মোগাদিসুতে 1 ঘন্টা বিরতি নেয়, পরে আবুধাবির আল রিফ এয়ার বেসে পৌঁছায়। এবার চীন জাপান প্রসঙ্গ। চীন সফরে গোপন তথ্যসহ ফোন হারালেন জাপানের পারমাণবিক কর্মকর্তা। জাপানের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার এক কর্মকর্তা ব্যক্তিগত সফরে চীন ভ্রমণের সময় গোপন তথ্যসহ একটি সরকারি মোবাইল ফোন হারিয়েছেন। গত নভেম্বর মাসে ওই কর্মকর্তা চীনের সাংহাই বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় হাতে থাকা ব্যাগ থেকে জিনিসপত্র বের করার সময় অসাবধানবশত ফোনটি হারান। ঘটনাটি ঘটে নভেম্বর মাসে। ফোনটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। হারানো স্মার্টফোনটিতে পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার নিউক্লিয়ার সিকিউরিটি বিভাগের কর্মীদের নাম ও যোগাযোগের তথ্য সংরক্ষিত ছিল। কর্মকর্তা কয়েকদিন পর ফোনটি নিখোঁজ হওয়ায় বিষয়টি বুঝতে পারেন। এরপর ফোনটি খুঁজে বের করা, দূর থেকে লক করা বা ডেটা মুছে ফেলার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়, কারণ ফোনটি নেটওয়ার্কের আওতার বাইরে ছিল। এই ঘটনার সম্ভাব্য তথ্য ফাঁসের ঝুঁকি পুরোপুরি নাকচ করা যাচ্ছে না বলে জানিয়েছে পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিষয়টি তারা নভেম্বর মাসে জাপানের পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশনকে অবহিত করেছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য ইরান ছাড়ার জরুরি সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। তারা তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। দেশটি ইরানের জন্য ভ্রমণ সতর্কতা বাড়িয়ে সর্বোচ্চ স্তর বা ডু নট ট্রাভেল বা রেড লেবেল ঘোষণা করেছে। এদিকে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবানন সফরে যান এবং লেবানন সফরে গিয়ে তিনি হিজবুল্লাহ নেতাদের সাথে বৈঠক করতে পারেন বলে আশা করা হচ্ছে। মূলত লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর করতে অস্বীকৃতি জানানোর পর এটি হবে আরাকচির প্রথম লেবানন সফর। এবার একটি অন্য প্রসঙ্গ, ইরানের প্রকৃত আকার। ইরান প্রকৃতপক্ষে ইউরোপের অর্ধেকেরও বেশি, যুক্তরাষ্ট্রের প্রায় 3 ভাগের 1 ভাগ। আমাদের বিশ্বে যে মানচিত্র বহুল প্রচলিত, এটি মারাত্মক ভুল একটি মানচিত্র। এটাকে বলে মার্কাটোর প্রজেকশন, যেখানে বিশ্বের মধ্যবর্তী দেশগুলোকে ছোট করে দেখানো হয় আর উত্তরের দেশগুলোকে বিশেষভাবে বড় করে দেখানো হয়। এতে ইউরোপিয়ান দেশগুলোকে বড় দেখায় কিন্তু এশীয় দেশগুলোকে ছোট দেখায়। যুক্তরাষ্ট্র কানাডাকে বিশাল দেখায় কিন্তু আফ্রিকা মহাদেশকে তুলনামূলক ছোট দেখায়। জাতিসমূহের উপর এ ধরনের মানচিত্র প্রদর্শনের মনস্তাত্ত্বিক প্রভাব অনেক বেশি। যেসব দেশকে ছোট দেখা যায় তারা নিজেদেরকে ছোটই মনে করে, আর ওই ইউরোপিয়ানরা নিজেদেরকে দেখে বিশাল। তো দেখুন আপনারা মানচিত্রটি। তো এবার ইরানের আরেকটি খবর, ইরানের পায়া স্যাটেলাইটের প্রথম ছবি। ইরানের তলু পায়া নামে নতুন স্যাটেলাইট থেকে প্রথম ছবি এসেছে। এটা তাদের মহাকাশ মিশনের জন্য একটি বড় সাফল্য। 3টি স্যাটেলাইটই ভালো চলছে। ইরান সম্প্রতি যে 3টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে সেগুলো সবই ঠিক মতো কাজ করছে। তবে পায়া স্যাটেলাইটটি এখন তার ক্যামেরার সেটিং ঠিক করছে। এবার ইরান প্রসঙ্গে আরেকটি খবর, মদিনায় আবারও চালু হলো ইরানি চিকিৎসা কেন্দ্র। সৌদি আরবের অনুমোদনে মদিনায় ইরানি চিকিৎসা কেন্দ্র পুনরায় চালু হয়েছে গত 7ই জানুয়ারি এবং মদিনায় অবস্থানরত ইরানি হাজিরা আবার তাদের নিজস্ব চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।